রাজকীয় সিংহাসনে রাজকীয় কায়দায় পায়ের উপর পা তুলে বসে আছে আদ্রিস আফশান। ওর ঠিক বরাবর দুজন লোক মডার্ন পোশাক পরা একটা মেয়েকে ধরে রেখেছে। মেয়েটার হাত আর মুখ বাঁধা, চোখ বেয়ে পানি পড়ছে আর ছোটার জন্য ছটফট করছে। গোঙানির মতো শব্দ আসছে মুখ থেকে। আদ্রিস উঠে দাঁড়িয়ে পরনের কোটটা ঠিক করে পকেটে দুহাত দিয়ে ওর সামনে গিয়ে হিসিয়ে বলল, আমার জাহান্নামে তোমাকে স্বাগতম। মেয়েটা ছোটার জন্য ছটফট করছে আর কিছু বলার চেষ্টা করছে। আদ্রিস ইশারা করলো ওর মুখ খুলে দেওয়ার জন্য। মেয়েটার মুখ খুলতে মেয়েটি জোরে জোরে শ্বাস নিল। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল, চোখটাও কিছুক্ষণ আগে খোলা হয়েছে। মেয়েটা চারপাশ থেকে আটকে ওঠে। অস্ত্র শস্ত্র সহ 10-12 জন লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাসায় যাব। আদ্রিস ওর সামনে গিয়ে দাঁড়ায়। আমি 3 ধরনের মানুষকে ঘৃণা করি। 1 ধোঁকাবাজ, 2 লোভী, আর 3 চরিত্রহীন মানুষ। এদের আমি নিজের কায়দায় শাস্তি দিতে পছন্দ করি। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, আমি তো আপনাকে ধোকা দেইনি। আপনার যদি ডিল না করার হয় না করুন, আমার কোনো সমস্যা নেই, আমাকে যেতে দিন। আদ্রিস হো হো করে হেসে উঠল। ওর হাসিতে চারিপাশ ভয়ানক হয়ে উঠল। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আদ্রিস হিংস্র চোখে ওর দিকে চেয়ে বলল, নষ্ট মেয়ে, স্বামীকে ঠকিয়ে স্বামীর টাকায় অন্যজনের সাথে ফুর্তি করে বেড়াস। একটা ডিল সাইনের জন্য আমাকে নিজের শরীর বিলিয়ে দিতে চাস? লজ্জা করে না? মেয়েটা আদ্রিসের পায়ে পড়ে যায়। আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না, আমাকে যেতে দিন, আমার ভুল হয়ে গেছে। আদ্রিস ইশারা করলো সেজানকে। সেজান পকেটে হাত দিয়ে মুচকি হেসে চুটকি বাজালো। বড় দরজাটা খুলে একটা বড় খাঁচা বেরিয়ে এলো। তার মধ্যে একটা ক্ষুধার্ত বাঘ গর্জন তর্জন করছে। মেয়েটি চিৎকার করে পিছনে সরে যায়। ওকে দুজন লোক ধরে সামনে আনে। আদ্রিস বাঁকা হেসে বলল, হ্যাপি জার্নি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। ধনী বয়স্ক পুরুষকে বিয়ে করে ছলনা করে তার সব আত্মসাৎ করে তার টাকায় ফুর্তিতে জীবন কাটাচ্ছিস। হাজার হাজার বয়ফ্রেন্ড পুষেছিস, আর শাস্তি পাবি না? যেই মেয়ে একটা ডিল সাইনের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে, তার এটাই শাস্তি। এটাই আদ্রিসের দেওয়া শাস্তি। আদ্রিস আবারও গিয়ে সিংহাসনে বসে পড়ল। দুজন লোক ওকে টেনে হিঁচড়ে খাঁচার কাছে নিয়ে যাচ্ছে। মেয়েটি চিৎকার করে কাঁদতে আর আকুতি মিনতি করছে। ওকে খাঁচার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। ক্ষুধার্ত বাঘটা ওকে মুহূর্তেই ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেললো। আদ্রিস সিংহাসন ছেড়ে উঠে গায়ের কোটটা বাতাসে উড়িয়ে চুলে হাত দিয়ে ব্রাশ করতে করতে হেঁটে বেরিয়ে গেল। ওর পিছনে পিছনে গেল সেজান। ফ্ল্যাশব্যাক। আদ্রিস গাড়ি থেকে নেমে লিফটে চড়ে অফিসে ঢুকলো। ওর পিছন পিছন সেজান। ওরা ঢুকতেই ম্যানেজার ছুটে এসে বলল, স্যার, প্রিয়া ম্যাম চলে এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। সেজান বলল। আপনি মিটিং অ্যারেঞ্জ করুন, আমরা আসছি। ম্যানেজার মিটিং অ্যারেঞ্জ করতে চলে গেল। আদ্রিস নিজের কেবিনে গেল। সেজান ল্যাপটপ খুলে কিছুক্ষণ ঘাটাঘাটি করে বলল, ভাই, সবকিছু দেখে এসেছি, এভরিথিং ওকে, আমরা ডিলটা করতেই পারি। আদ্রিস চেয়ার ঘুরিয়ে বলল, ইউনো, লস যেখানে সেখানে আদ্রিস 1 সেকেন্ড সময় ব্যয় করে না। ইয়েস ভাই। মিটিং রুমে আদ্রিসের ওদের প্রেজেন্টেশন দেখে পছন্দ হয়। ডিলের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখছিল। তখন প্রিয়া সবার চক্ষুর আড়ালে আদ্রিসের হাতের উপর হাত রেখে বলল, ডিলটা সাইন করলে আপনার কোম্পানি লাভবান হবে, আর আপনিও। তারপর চোখ মেরে একটা কার্ড দেয় হোটেলের। আদ্রিস মুচকি হেসে সাইন করে দেয়। তারপর প্রিয়া যাওয়ার পথে ওকে কিডন্যাপ করে নিজের আস্তানায় নিয়ে চলে আসে। সেজান আদ্রিসের হাতে ডিলের পেপারটা দিল। আদ্রিস ডিল পেপার ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। সেজান গাড়ির দরজা খুলে দিল। আদ্রিস গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে চলতে হঠাৎ সিগন্যাল পড়ে যায়। আদ্রিস গাড়ির গ্লাস খুলে মোবাইলের স্ক্রিনে চোখ রাখে। তখন কানে হঠাৎ নুপুরের শব্দ কানে আসে। আদ্রিস মোবাইল থেকে বাইরে চোখ রাখলো। একটা মেয়ে আর একটা মেয়ের হাত ধরে দৌড়ে ফুচকাওয়ালার সামনে গেল। সাদা কুর্তি পরা মেয়েটার পায়ে ঝুমঝুম করে নুপুর বাজছে। পাশেই ফুচকার স্টল। আদ্রিস মেয়েটার চেহারা দেখার চেষ্টা করছে, কিন্তু ওর মাথায় ওড়না পরা, তাই মুখটা দেখা যাচ্ছে না। মুখটা দেখার জন্য উসখুস করছে। ওর সাথের মেয়েটা কথায় কথায় ওর ওড়নাটা টান দিতেই মুখের এক পাশ দেখতে পেল। কানের ঝুমকোটা নড়ছে, বাতাসে খোলা চুলগুলো উড়ছে।
ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। আদৃশ মুগ্ধ হয়ে চেয়ে আছে। ওরা ফুচকার প্লেট নিয়ে আরেকটু সরে আসাই আদৃশ মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মাথায় আবারও ওড়না দিল। ওর সাথের মেয়েটা বলছে, শ্যাট আপ, আমি জব করতে যাব, মডেলিং না। আমার দক্ষতা দেখে জব দিবে, রূপ দেখে নয়। রূপ দেখে জব দিলে পরে পরে কাজ না পেলে রূপ দিয়ে পানি খাবে? সততা দিয়ে কাজ করো, স্যালারি নেবে। সেজান আদৃশকে বলল। ভাই সিগন্যাল পড়ে গেছে, গাড়ি স্টার্ট দেবো? হ্যাঁ দাও। আদৃশ মেয়েটার দিকে একবার চেয়ে মুচকে হেসে সানগ্লাস পরে নিল। তারপর বিড়বিড় করে বলল, খুব শীঘ্রই দেখা হবে। অফিসে গিয়ে আদৃশ নিচের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার সেজানকে আজকের ইন্টারভিউ শিডিউল সম্পর্কে জানায়। আপনি দেখে নিন, ক্যান্ডিডেটদের মধ্যে যোগ্য লোক বাছাই করা চাই ভাই, কিন্তু অযোগ্য লোক একদম পছন্দ করেন না। জি স্যার। আদৃশ উঠে দাঁড়িয়ে বলল। আজকের মতো কাজ শেষ। আদৃশের পিছনে পিছনে সেজান যাচ্ছে। লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফট খুলতেই একটা মেয়ে বের হয়ে এলো, হাতে ফাইলপত্র, মুখে মিষ্টি হাসি। আদৃশ ওর দিকে নিষ্পলক চেয়ে আছে। এটা তো সেই মেয়ে যাকে রাস্তায় দেখেছিল। মেয়েটা ওদের দিকে চেয়ে মিষ্টি হেসে সালাম দিল। আদৃশ সানগ্লাস খুলে বলল। এই মেয়ে দাঁড়াও। সেজান মনে করেছে এই মেয়ের মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে, তাই আদৃশ এমন করছে। ভাই এনি প্রবলেম? নো, ওয়েট ফর এ মিনিট। তারপর মেয়েটির দিকে তাকালো। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে আছে। আজ প্রথম এখানে এসেছে ইন্টারভিউ দিতে, আর এসেই কোনো ঝামেলায় ফেসে গেল। যদি সময় মতো ইন্টারভিউ রুমে যেতে না পারে তাহলে কি হবে? তোমার নাম কি? রুষা খানম। এখানে কেন এসেছো? ইন্টারভিউ দিতে। ওকে, ইউ ক্যান গো নাও। মেয়েটিকে বলতে দেরি, যেতে দেরি নয়। আদৃশের দিকে ভয়ে ভয়ে একবার চেয়ে দৌড়ে চলে গেল। পিছনে ঘুরে তাকায়নি। সেজান আবারও প্রশ্ন করল। কোনো সমস্যা? মেয়েটি কে? আদৃশ বিড়বিড় করে বলল। খুব শীঘ্রই সবকিছু হয়ে যাবে। তারপর জোরে বলল। সেজান, ওর জব কনফার্ম করো। ওকে ভাই। সেজান কিছুই বুঝতে পারছে না, শুধু সব শুনে যাচ্ছে। আদৃশের সব কথা মেনে চলাই ওর কাজ। আদৃশ আবারও চোখে সানগ্লাস পরে লিফটে ঢুকে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কেউ একজন ওর কোম্পানির সব ইনফরমেশন পাচার করছে, তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। আদৃশ পৈশাচিক হাসি দিল। রুষা হুড়মুড় করে আদৃশের কক্ষে ঢুকে পড়ে। আদৃশ ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং সেরে ফাইলপত্রে সাইন করছিল। রুষাকে দেখে আদৃশ অবাক হয়ে চেয়ে আছে। রুষাকে অস্বাভাবিক লাগছে। রুষার পিছনে পিছনে একটা লোক এসে আদৃশের দিকে ভয়ে ভয়ে তাকালো। স্যার, আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি, বলেছি মিটিং চলছে, কিন্তু উনি শুনেননি। এখানে আমার কোনো দোষ নেই। রুষা আমতা আমতা করে বলল। সরি স্যার, আমি জোর করে ঢুকে পড়েছি, এছাড়া আমার উপায় ছিল না। আদৃশ রুষার পিছনের লোকটাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। ম্যানেজার ফাইল নিয়ে আদৃশের দিকে তাকালো, তারপর আবার রুষার দিকে তাকালো। মাইনুল সাহেব, আপনার কাজ শেষ, ইউ ক্যান গো নাও। মইনুল সাহেব থতমত খেয়ে বলল। জি স্যার। মইনুল সাহেব চলে যেতেই আদৃশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রুষার দিকে এগিয়ে আসছে। রুষার ভয়ার্থ চেহারা, কাপা কাপা ঠোঁট, বারে বারে কানের পিছনে চুল গুজে দেওয়া, সবটা দেখায় মত্ত ছিল আদৃশ। রুষা ভয়ে ভয়ে দুপা পিছিয়ে যায়। কি বলছিলে? স্যার, আমার নাম রুষা। আমি গতকাল জয়েন করেছি। আমি অফিসের ক্যান্টিনে যাচ্ছিলাম, তখন বারান্দায় একটা লোককে মোবাইলে কথা বলতে শুনি। আসলে কাকে বলবো কি বলবো বুঝতে পারছিলাম না, তাই এখানে চলে এসেছি। কি এমন বলতে শুনলে? স্যার, উনি কোম্পানির ইনফরমেশন পাচার করছিলেন, কী সব তথ্য দিচ্ছিল। আমি নতুন তাই বুঝতে পারিনি, তবে এটুকু বুঝেছি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল। চোরের মতো ফিসফিস করে কথা বলছিল। আদৃশ এতক্ষণ রুষার মধ্যে বিভোর থাকলেও ওর কথা শুনে চমকে যায়, কারণ আদৃশের মনে হচ্ছিল কেউ একজন ওদের ইনফরমেশন পাচার করছে, কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারেনি। তাকে দুদিন যাবৎ গোপনে খুঁজে যাচ্ছিল। কে ছিল সে? স্যার, আমি তো এখানকার কাউকে তেমন চিনি না, আমি ওনার নাম জানি না। দেখলে চিনবে? জি স্যার। ওকে। আদৃশ চিৎকার করে সেজানকে ডাকলো। সেজান দৌড়ে এসে বলল। হ্যাঁ ভাই। অফিসের সবাইকে লাইন করে দাঁড় করাও। হঠাৎ? আই থিঙ্ক আই উইল গেট দ্যাট কালপিট। ওকে ভাই।
আদৃশ রুষাকে বলল। এই কথা কেউ যেন না জানে, তবে অপরাধীকে পাওয়া যাবে না আর তোমার লাইফের রিস্ক হবে। অতপর একে একে সবাইকে মনোযোগ দিয়ে দেখে আদৃশের সামনে এসে বলল। স্যার, এদের মধ্যে কেউ নয়। ওনার চুলগুলো অর্ধ কাঁচা পাকা, একটু শর্ট ছিল, গায়ে অ্যাশ কালারের স্যুট ছিল। উনি এখানে নেই। ওকে, নাও গো। রুষা চলে গেল। আদৃশ ম্যানেজমেন্টের সাথে দ্রুত মিটিং অ্যারেঞ্জ করতে বলল। অফিস শেষে টুকটাক কেনাকাটা করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রুষা। তখনও রাত হয়নি, সবেমাত্র আধার নেমে এসেছে। রাস্তায় গাড়ি লোকজনের কমতি নেই। হঠাৎ করেই কেউ ওর মুখ চেপে ধরে গাড়িতে তুলে দেয়। রুষা ছোটার জন্য ছটফট করছে। ওর মুখ চেপে ধরে রেখেছে একটা লোক। সামনে পিছনে আরো কয়েকজন লোক আছে। গাড়িটা দ্রুত কোথাও এগিয়ে যাচ্ছে। ওকে কে বা কারা এভাবে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চলার পর নিরিবিলি একটা পরিত্যক্ত গোডাউনের সামনে গাড়ি থামলো। রুষা বুঝতে পেরে গেছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আর সেটা হয়তো মোবাইলে কথা বলা ব্যক্তিকে দেখে ফেলেছে। তাই ছটফট করে লাভ নেই, ওরা ছাড়বে না। গাড়ি থেকে ওকে নামাতেই আর একটা গাড়ি এসে থামে। ওরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। আদৃশ গাড়ি থেকে নেমে বলল। ওকে ধরে রেখে লাভ নেই, কারণ আমি তাকে পেয়ে গেছি। সে এখন আমার কাছে বন্দি, তাই রুষাকে ছেড়ে দে। ওরা আদৃশের কথা বিশ্বাস করতে পারছে না। আর তাছাড়া ওদের উপর অর্ডার আছে মেয়েটাকে কয়েকদিনের জন্য আটকে রাখতে। রুষা ভাবলেই সেভাবে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। আদৃশ ওদের দিকে আগাচ্ছে। ওরা রিভলভার তাক করে রেখেছে, কিন্তু গুলি করতে পারছে না, কারণ গুলি করার অর্ডার পায়নি, তাই করতে পারছে না। যে ছেলেটা রুষার হাত ধরে রেখেছে, আদৃশ হঠাৎ ওর হাতটা ধরে টান মারে। কেউ কিছু বোঝার আগেই ওর হাতটা গাড়ির উপর রেখে তাতে পিন গেঁথে দিল। ছেলেটা আকাশ কাঁপানো চিৎকার দিল। রুষা দুহাতে নিচের মুখ চেপে ধরে আছে। না চাইতেও মুখ দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে, তাই আরো জোরে চেপে ধরল। ভয়ে থরথর করে সারা শরীর কাঁপছে, আর ভাবছে এ কি দেখল। আদৃশ বাকিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। ওরা দৌড়ে সরে গেল। আদৃশ রুষার হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। ওর শরীরে কাঁপুনি আদৃশকে জানান দিচ্ছে ও ভয় পেয়েছে। রুষা রোবটের মতো চুপচাপ গিয়ে বসে পড়ল। আদৃশ গাড়ি স্টার্ট দিল। রুষা চুপচাপ বসে আছে, কথা বলছে না। আদৃশ ওকে ঠিকানা জিজ্ঞেস করলো। রুষা যেভাবে বসেছিল সেভাবেই ঠিকানা বলল। আদৃশ ওকে পর্যবেক্ষণ করে ধমক দিয়ে বলল। রোবটের মতো বসে আছো কেন? ওর হাতে পিন গেঁথে দেওয়ায় ভয় পেয়ে গেলে? আর ওরা যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন তো স্বাভাবিক ছিলে। রুষা থমথমে কণ্ঠে বলল। কারণ আমি বুঝে গিয়েছিলাম ওরা আমায় কিডন্যাপ করেছে। তো হেল্প চাইবে না? নিজেকে রক্ষা করবে না? আমি ওদের থেকে এখানে নিজেকে রক্ষা করব কিভাবে? আমি একা একটা মেয়ে, তাই চুপচাপ ছিলাম। তাছাড়া এখানে হেল্প চেয়ে কী লাভ? কে আসবে এই পরিত্যক্ত জায়গায় আমাকে বাঁচাতে? এটা সিনেমা না যে নায়িকা বাঁচাও বাঁচাও বলবে আর নায়ক স্পাইডার ম্যানের মতো এসে তাকে রক্ষা করবে। রুষা নাক ফুলালো। আদৃশ বাঁকা হাসলো। কিন্তু আমি তো তোমাকে রক্ষা করলাম, লাইক আ হিরো, ইজেন্ট ইট? রুষার কাশি শুরু হয়ে গেল। আদৃশ আবারও হাসলো। আপনি কি করে জানলেন আমি এখানে? আমি আদৃশ, কোনো কিছুই আমার চোখ এড়ায় না। আমি বাজ পাখি। রুষার ওর কথার ধরন ভালো লাগলো না, তাই আর কোনো প্রশ্ন করলো না। এছাড়া এসে পড়েছে ও, যা কেনাকাটা করেছিল সব রাস্তায় পড়ে গেছে। সেটা নিয়ে মনে মনে আফসোস করছে। এসে পড়েছি, রাখুন। আদৃশ গাড়ি থামালো। যেখানে গাড়ি থামালো বড় গেটের উপরে লেখা অনাথ আশ্রম। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। রুষা গাড়ি থেকে নামছে। আদৃশ্য নামলো। রুষা মিষ্টি হেসে বলল। ধন্যবাদ। আদৃশ আর একবার সাইনবোর্ডে দেখলো। রুষাকে সেদিকেই যেতে দেখে বলল। অনাথ আশ্রম? এটা তোমার বাড়ি? হ্যাঁ, এই অনাথ আশ্রম আমার তৈরি। এই জমি আর বাড়িটা আমার। আপনাদের মতো ধনী লোকদের ডোনারে এখানকার বাচ্চাদের খাওয়া পড়াশোনা হয়। এরাই আমার পরিবার। আর তোমার বাবা মা? আমার ছেলেবেলায় দুজন একসাথে পরপারে বাড়ি জমিয়েছে। ভালোবাসাটা বেশি ছিল কিনা, তাই দুজন একসাথে চলে গেলেন। বাবা মায়ের সমতুল্য একটা ভাই ছিল, সেও মারা গেছে। কিভাবে মারা গেল? রুষার চোখে পানি জমেছে, গলা ভার হয়ে আছে। চোখের কোণ থেকে পানি মুছে শক্ত কণ্ঠে বলল। কার অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, এর মানে তুমি একা? জি। না। রুষা চমকে উঠল। আদৃশ না বলল কেন?
এই না বলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আদৃশ্যর কোমর জড়িয়ে ধরে কানের কাছে শীতল কণ্ঠে বলল, তুমি একা নাও, আমি আছি তো। রুষার সারা শরীর কেঁপে ওঠে, কানের লতি এখনো শিরশির করছে। অবাক চোখে আদৃশ্যের দিকে তাকালো। সে চোখে অনেক কিছু দেখতে পাচ্ছে, অদ্ভুত চাহনি, কিছুটা রহস্যময়। রুষার ওকে এখন ঠিক বাজ পাখি মনে হচ্ছে। তারপর নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে গেটের ভিতরে ঢুকে গেল। ওর দিকে আরেকবার চেয়ে তাড়াতাড়ি গেট বন্ধ করে দিল। আদৃশ মিটমিট করে হাসছে। সেজান কল করেছে। ভাই, ও এখন আপনার জাহান্নামে। হালকা আপ্যায়ন করো, ফাইনাল আপ্যায়ন আমি এসে করব। মেহমান বলে কথা। সেজান আলতো হাসলো। জি ভাই। তারপর একটা হকি স্টিক হাতে নিয়ে ওই লোকটার দিকে আগাচ্ছে। লোকটা ভয়ে ভয়ে তাকাচ্ছে। তারপর হাত জোর করে বলল, স্যার, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। সেজান পা বরাবর হকি স্টিক দিয়ে মারল। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। সেজান আরো কয়েকবার মারার পর বলল, যদি বাঁচতে চাস তবে বল কার কাছ থেকে নিজেকে বেছে নিয়েছিস। মেঝেতে পড়ে ছটফট করতে করতে বলল, স্যার বলছি, আমি সব বলছি। জারিফ খান আমাকে টাকা দিয়েছিল। জারিফ? ও আচ্ছা, শালা শিক্ষা হয়নি। লাস্ট টাইম ভাই যা করেছে তাতে অন্তত শিক্ষা হওয়া উচিত ছিল। খুব ভুল করে ফেলেছিস, এবার আর ভাইয়ের হাত থেকে বাঁচবি না। আদৃশ গিয়ে দেখে সেজান বিড়বিড় করছে, ওর হাতে হকি স্টিক। সেজান, সেজানের খেয়াল হলো আদৃশ এসেছে। ভাই জারিফ, ওর দেখছি লজ্জা নেই। ওকে এইবার এমন একটা শিক্ষা দিতেই হবে যাতে সারা জীবন মনে রাখে। আদৃশের অফিসের কর্মচারীর দিকে তাকালো। লোকটা ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার, আমাকে মাফ করে দিন। আদৃশ রিভলভার বের করে ঘাড় কাত করে সোজা করে বলল, এখানে যে আসে সে ফিরে যায় না। স্যার দয়া করুন, আমার স্ত্রী, দুজন মেয়ে আছে। আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে। ওদের দায়িত্ব আমার, কিন্তু আজ তোকে মরতেই হবে। ধোঁকাবাজের একমাত্র শাস্তি মৃত্যু। আদৃশ্যর মাথায় গুলি করে দিল। লোকটা ঢলে পড়ল। আদৃশ শাওয়ার নিয়ে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো। চুল বেয়ে পানি পড়ছে। ওর কল্পনায় আয়নায় রুষার হাস্যোজ্জ্বল চেহারাটা ভেসে উঠছে। আদৃশ মুচকি হাসলো। তারপর নিজের দিকে চেয়ে বলল, 29 বছরের জীবনের 21টা একাকিত্ব বছরে তাহলে কেউ আসতে চলেছে। আদৃশ রুষাকে ডেকে পাঠিয়েছে। রুষা ওর রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর ওর সামনে যেতে লজ্জা আর সংকোচ উভয়ই লাগছে। আদৃশ আবার অমন কিছু করবে না তো? এরকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। রুষা লজ্জায় আড়ষ্ট হয়ে ভেতরে গেল। আদৃশ চোখ তুলে বাকিয়ে ওকে একবার দেখল। রুষার মনে হলো দৃষ্টি তো না, যেন ধারালো ছুরি ছুঁড়ে মারল, যা ওর হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে গেল। রুষা যদি এখনই ঢলে পড়ে ওর মাংস চিবিয়ে খাবে, রক্ত চুষে খাবে। কেন জানি বাজ পাখির দৃষ্টিই মনে হচ্ছে। রুষার এসব মনে করার মাঝেই আদৃশ ওর সামনে এসে বলল, ইউ আর ফায়ার্ড। রুষা ওর কথা শুনে শকড। কেন, কখন, কোন কাজের জন্য ওর চাকরি হারালো কিছুই বুঝতে পারছে না। চাকরিটা চলে গেলে ওর এতদিনের স্বপ্ন, এত কষ্ট, পরিশ্রম সব বিফলে যাবে। ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলে শক্ত গলায় বলল, আমার অপরাধ? আদৃশ কঠিন গলায় বলল। এখনো বুঝোনি? রুষা ঘন ঘন পলক ফেলে বলল, না, কি করেছি আমি? খুন। রুষা আতকে উঠে বলল, খুন? আমি? কবে, কখন? সবচেয়ে বড় কথা কার? আমি একটা মশা মারার আগে 10 বার ভাবি, পিঁপড়া মারতে ভয় পাই। সে আমি খুন করেছি? এ নিশ্চয়ই আপনার সাজানো ষড়যন্ত্র। আদৃশের চেহারা মুহূর্তেই বদলে গেল। ধমক দিয়ে বলল, এত কথা বলো কেন? বলেছি খুন করেছো, ব্যাস করেছো। রুষা পারলে কেঁদে দেয়। বড় লোকের বড় ব্যাপার, নিশ্চয়ই নিচে খুন করে ওকে ফাঁসাচ্ছে। ফাঁসিয়ে দিলে কি করবে ও? কে বাঁচাবে ওকে? ওর অনাথ আশ্রমের কি হবে? ভাবতেই কান্না পাচ্ছে। আদৃশ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আদৃশ আফসানকে খুন করেছো। রুষা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। জলজান্ত একটা মানুষ। আদৃশ হাসছে। রুষার ওকে পাগল মনে হচ্ছে। পারলে সত্যি সত্যি খুন করে দেয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, তোমাকে বরখাস্ত করা হয়েছে। রুষার কিছুক্ষণ আগে মনে হচ্ছিল মজা করছে, কিন্তু এখন তো সত্যি সত্যিই বলছে। কিন্তু স্যার, কেন? ওই যে বললাম খুন করেছো, আদৃশের খুন করেছো। এর শাস্তি স্বরূপ তোমাকে বরখাস্ত করা হয়েছে। তোমার মতো সুগন্ধি ফুলকে এই জঞ্জালে মানায় না। তোমার আসল স্থান প্যালেসে, আমার প্যালেস।
রুষা অবাক হয়ে বলল। মানে? আদ্রিস বলল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি তোমাকে বিয়ে করব, আর সেটা খুব শীঘ্রই। রুষা আর এক দফা অবাক হলো। এবার আর কথা বলতে পারছে না। ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল। বিয়ে মানে কি? আপনি বললেন আর হয়ে গেল? আমার মতামতের প্রয়োজন নেই আমি যদি না বলি? বলবে, সমস্যা কই? তবে তোমার হ্যাঁ নাতে আমার কিছু আসে যায় না। তোমার মতামতেরও প্রয়োজন নেই। আমি কারো মতামত নেই না, নিজের মতামত জানিয়ে দেই, আর বিপরীত ব্যক্তি সেটা আমাকে দিতে বাধ্য থাকে। কিন্তু আমি বাধ্য নই। করলাম না আপনার চাকরি, যা করার করুন, আমি আপনাকে বিয়ে করব না। রুষা শব্দ করে দরজা খুলে বের হয়ে গেল। আদ্রিস ওর যাওয়া দেখে বাঁকা হেসে বসে পড়ল। কলম ঘোরাতে ঘোরাতে বলল। যত উড়ার উড়ে নাও পাখি, তুমি খুব শীঘ্রই আমার পিঞ্জরে বন্দি হবে। রুষার কথা আশ্রমের বাচ্চাদের খরচের লিস্ট করছে। পুরো মাসে কোথায় কত টাকা লাগবে আর তার একটা লিস্ট কথা তৈরি করে ফেলেছে। রুষা অবর্তমানে কথার উপর সব দায়িত্ব। রুষা অফিসে থাকে, কাজ করতে হয়, আশ্রমে তেমন সময় দিতে পারে না, তাই পুরো দায়িত্ব কথার উপর। রুষা যতটুকু পারে সময় দেয়, তবে চাকরি ছাড়ার পরে অফুরন্ত সময়। হঠাৎ বাইরে বিকট শব্দে দুজন চমকে যায়। ওরা একে অপরের দিকে চাওয়া চাই করলো। রুষা আপু, এটা কিসের শব্দ? বুঝতে পারছি না, চলো গিয়ে দেখি। রুষার কথা দুজন একসাথে বাইরে গেল। আশ্রমের বারান্দায় বাচ্চারা জড়ো হয়েছে। দুজন ম্যাম বের হয়ে এসে দাঁড়িয়েছে। রুষা দূর থেকে বলল। আমি দেখে আসছি, আপনার বাচ্চাদের নিয়ে ভেতরে যান। ওয়াচম্যান দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে। ভেঙে ফেলবে মানে? ওর বাবার নাকি আশ্রম? রুষা রেগে মেগে বাইরের দিকে ছুটছে। কথাগুলো লোক আশ্রম ভাঙার জন্য উদ্যত হলে রুষা চিৎকার করে বলল। থামো 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 বলছি। লোকগুলো অনেক চিৎকার চেঁচামেচির পর থেমে গেল। রুষা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল। কি হচ্ছে এটা? কার পারমিশন নিয়ে আমার বাড়ি ভাঙতে এসেছেন? ম্যাম, আমাদেরকে এই বাড়ি ভাঙার কাজ দিয়েছেন এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক? এটা তো আমার বাড়ি, কে অর্ডার করলো? আদ্রিস আফসান। রুষা চমকে ওঠে। অদৃশ্যের? একটু অপেক্ষা করুন। রুষা কথাকে ওর ব্যাগে একটা কার্ড আছে ওটা আনতে বলল। কথা দৌড়ে গেল কার্ড আনতে। রুষা সেজানকে দেখলো ওর দিকে এগিয়ে আসছে। রুষা দৌড়ে ওর কাছে এগিয়ে বলল। এটা কি হচ্ছে? এই বাড়ি কি করে আপনার বসের হলো? ক্ষমতা দেখাচ্ছেন? সরি ম্যাম, ক্ষমতা দেখাচ্ছি না। আমাদের কাছে লিগ্যাল পেপার আছে। তারপর ওকে কিছু কাগজপত্র দিল। সব দেখে রুষার চোখ কপালে। পেপারের পর নিজের সাইন। 2 দিন আগেই বিক্রি করে দিয়েছে আদ্রিসের কাছে, কিন্তু রুষা এমন কিছু করেনি। এটা জালিয়াতি, আপনারা জাল পেপার বানিয়েছেন। কিন্তু সাইন তো আপনার। আমি কোনো পেপারে সাইন করিনি। সেজান মৃদু হাসলো। সেটা আপনি বললে হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। আপনি বাধা দিলে আমরা পুলিশ ডাকবো, তারা আপনাদের উচ্ছেদ করবে। কি চাই আপনাদের? ছোট একটা জিনিস, আর সেটা ভাই আপনাকে অলরেডি বলে দিয়েছে। রাজি হয়ে যান, নয়তো ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় ঘুরতে হবে। অমানুষ আপনি, আর আপনার বস অমানুষ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যবহার করতে লজ্জা করলো না? আপনার বসকে কল দিন, আমি কথা বলবো। আপনি চাইলে উনি এখানে চলে আসবে, আপনার জন্য তার অফুরন্ত সময়। রুষা মনে মনে বলছে যেমন বাজ পাখি তেমন তার চামচা। দুটোকে মনে মনে গালাগাল করছে। কথা কার্ড নিয়ে দৌড়ে এসে বলল। আপু নাও। দরকার নেই, ওর চামচার সাথে কথা বলে এসছি। চামচা? হ্যাঁ, আদৃশ্যের পেছনে পেছনে ঘুরে। ও, বডিগার্ড অথবা অ্যাসিস্ট্যান্ট। চামচা বলছো কেন? কেন? তোমার স্বামী লাগে? এত চলে কেন? কথা চুপ করে গেল। রুষা প্রচুর খেপেছে, তাই ওকে আর খেপানোর দরকার নেই। কিছুক্ষণের মধ্যেই আদ্রিস চলে এলো। গাড়ি থেকে নামছে তখন কথা রুষাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো। ইনি আদ্রিস? হুম। দেখে তো হেভি বড়লোক মনে হচ্ছে। ইনি এই বাড়ির পেছনে পড়লো কেন? তুমি বুঝবে না। আদ্রিস দাঁড়িয়ে আছে। সেজান রুষার কাছে এসে বলল। ভাই, আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই, আসুন প্লিজ। রুষা একবার কথার দিকে তাকালো, তারপর আদ্রিসের সাথে কথা বলতে চলে গেল। রুষা আদ্রিসের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু কি বলবে? আমতা আমতা করছে। কথা তীক্ষ্ণ দৃষ্টিতে উকি ঝুঁকি দিচ্ছে। সেজান ধমক দিয়ে বলল। এই মেয়ে, এখানে সিনেমা চলছে, এমন উকি ঝুঁকি দিচ্ছ কেন? কথা এতক্ষণ ওকে খেয়াল করেনি।
ওকে দেখে এক দৌড়ে গেটের সামনে চলে গেল। সেজান অবাক হয়ে চেয়ে আছে। আপনি আমার বাড়ির পেছনে কেন পড়েছেন? অনাথ বাচ্চারা এখানে থাকে, মানবতা বলে আপনার কিছুই নেই? এখানে কারা থাকে এসব দেখে আমার লাভ আছে? লস বলতে আমার লাইফে কিচ্ছু নেই। এখানেও আমি লস করব না, হয় তোমার আশ্রম ভেঙে শপিং মল গড়ব, অথবা তোমাকে বিয়ে করব। দুটোর মধ্যে অন্তত একটা আমার চাই, নয়তো এত সময় ব্যয় করলাম কেন? রুষা ওর কথা শুনে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। এভাবে চেয়ে থেকে লাভ নেই, হয় বিয়ে করবে নয়তো লিভ মাই হাউস রাইট নাও। আই ডোন্ট হ্যাভ টাইম। রুষা কি বলবে বুঝতে পারছে না। আদ্রিস ওকে সময় দিল না, নিজের লোকদের ইশারা করলো কাজ শুরু করার জন্য। রুষার কানে শব্দ আসতেই চিৎকার শুরু করলো। এক পায়ের দেয়াল ভেঙে ফেলেছে। বাচ্চারা বের হয়ে ছুটোছুটি করছে, ভয়ে কান্নাকাটি করছে। রুষা ওদের থামাতে না পেরে কপালে হাত দিয়ে বসে পড়ল। আদ্রিস গাড়িতে হেলান দিয়ে তামাশা দেখছে। বাচ্চারা ওর কাছে এসে কান্নাকাটি করছে, ওদের আশ্রয়স্থল কেড়ে নেওয়া হচ্ছে। রুষা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, আদ্রিসের কাছে ছুটে গেল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এসব থামান, ওদের থাকার কোনো জায়গা নেই। আমি করব আপনাকে বিয়ে। আদ্রিস ওর কথা শুনে স্বাভাবিকভাবেই বলল। সেই রাজি হলেই অযথা ড্রামা করে আমার সময় নষ্ট করলে। আদ্রিস সেজানকে ইশারা করলো। সেজান কাজ থামিয়ে বলল, সেজান, আগামীকাল সকালে আমাদের বিয়ে, সব অ্যারেঞ্জ করো, আর এখানে যা যা ক্ষতি হয়েছে সব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করো। জি ভাই। রুষা কোনো কথা না বলে চুপচাপ ভিতরে চলে গেল। কথা ওকে বলল, আপু, তুমি এই ছোট লোকটাকে বিয়ে করার হ্যাঁ বলে দিলা, তুমি ঠিক করনি। সবাইকে নিয়ে ভেতরে যাও। রুষা নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কথা কিছু বুঝতে পারছে না। রুষা এত স্বাভাবিক কেন? রুষা বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। ও কিছু ভাবতে চায় না, অন্তত আজকের রাতটা নিচের মতো কাটাতে চায়, শান্তিতে একটু ঘুমাতে চায়। কথা খেয়াল করলো বাইরে অনেকগুলো লোক পায়চারি করছে, হয়তো ওদের উপর নজর রাখছে। সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বারান্দায় এলো। বাইরে অনেক লোকজনের আনাগোনা। রুষা ফ্রেশ না হয়ে বাইরে বেরিয়ে এলো। কয়েকজনের হাতে শপিং ব্যাগ, বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, কসমেটিক্স, জুতো সব নিয়ে এসেছে। পার্লার থেকে মেকআপ করার জন্য দুজন অল্প বয়সী মেয়ে এসেছে। ওরা রুষাকে দেখে বলল। রুষার রাগ হচ্ছে, সকালে বিয়ে করবে তাই বলে এত সকালে। অতপর ঘড়ি দেখে চোখ কপালে, ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। একটা ট্রাক থেকে খাবার নামানো হচ্ছে, আর এক ট্রাক থেকে বাচ্চাদের জন্য জামা কাপড়, খেলনা, প্রয়োজনীয় জিনিসপত্র। সে যেন ওর কাছে এসে বলল, ভাবি আপনি তৈরি হয়ে নিন, ভাই সময় মতো চলে আসবে। রুষা দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আমি তো তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করে মরে যাচ্ছি। রুষা ঘরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে কাঁদতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। ওই লোককে বিয়ে করা ছাড়া উপায় নেই। বিয়ে না করলে এতদিনের চেষ্টা, পরিশ্রম জলে যাবে, বেঁচে থাকার উদ্দেশ্যটা হারিয়ে যাবে। ভাইয়া, তোমার আদরের বোন আজকে একটা গুন্ডাকে বিয়ে করছে, দেখছো জীবন আমাকে কোথায় নিয়ে গেল। রুষা শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। বউ সাজে অপরূপ লাগছে, ওর ভাবনার বাইরে। রুষাকে কথা এসে নিয়ে গেল। আদৃশ্য চলে এসেছে, গায়ে স্যুট, বিয়ে করতে এসেছে স্যুট পরে। রুষাকে আদৃশ্যের পাশে বসানো হলো বিয়ে পড়ানোর জন্য। রুষা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ইচ্ছে করছে পালিয়ে যেতে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের রেখে পালানো সম্ভব না। এতটা স্বার্থপর নয়। এইরকম একটা লোক বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। মরে তো সেদিন গিয়েছে যেদিন ভাইকে হারিয়েছে। এই বাচ্চাগুলোর জন্য বেঁচে আছে, তাই ওদের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে। কলম হাতে নিয়ে কাঁপছে রুষা, সাইন করতে পারছে না। আদৃশ ওর হাত চেপে ধরে চোখ গরম করে তাকালো। রুষা ঠোঁট কামড়ে কান্নাটাকে আটকে সাইন করে দিল। দুপুরবেলা, সূর্য ঠিক মাথার উপর। একটা প্যালেসের সামনে আদৃশ্যের গাড়ি থামলো। রুষা নির্লিপ্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়ির দরজার সামনে দাঁড়াতেই একটা বৃদ্ধ লোক এগিয়ে এলো। রুষা কৌতূহল নিয়ে ভিতরে তাকালো। মহিলা মানুষ বলতে কেউ নেই, আর এই লোকগুলোকে দেখে গার্ড মনে হচ্ছে। এরা পরিবারের কেউ হতে পারে বলে মনে হচ্ছে না। আদৃশ বৃদ্ধ লোকটাকে দেখে বলল, চাচা, এই হচ্ছে তোমার বাড়ির বউ। রুষা ভদ্রতা সূচক হেসে পায়ে সালাম করতে গেল। লোকটা দূরে সরে গেল। কি করছো মা? সালাম করছো কেন? আমি এ বাড়িতে কাজ করি। রুষা কৌতূহল নিয়ে তাকালো, কিছুই বুঝতে পারছে না। আদ্রিস বাবা যখন খুব ছোট ছিল তখন থেকে আমি এ বাড়িতে কাজ করি।
এতদিন ধরে আছি, তাই আদ্রিস বাবা আমাকে খুব মায়া করে, নিজের পরিবারের একজন ভাবে। রুষা এবার সব বুঝলো, তারপর বলল। তাতে কি, আপনি তো বড়, সালাম করি। আদ্রিস চাচাকে বলল। চাচা ওকে রুমে নিয়ে যান। মিজান চাচা রুষাকে ঘরে নিয়ে গেল। রুষা ঘরে গিয়ে চারিদিকটা পর্যবেক্ষণ করলো। বড় বেডের পাশে ওর আর আদ্রিসের পোর্ট্রেট, পুরো ঘর বেড ফুল দিয়ে সাজানো। রুষা গিয়ে দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা গয়না সব খুলে মেকআপ ধুয়ে ফেললো। লাগেজ থেকে একটা সুতি জামা বের করে পরে নিল। আদ্রিসের পরিবারের আর কেউ নেই। ওরা বাবা মা কোথায়? তারা কি এখানে থাকে না? নানান প্রশ্ন মাথায় ঘুরছে। রুষা বিছানায় বসে পড়ল, দুহাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আদ্রিস এখনো ওর খোঁজ নিল না। এটা কি করে হয়? রুষা রুমের দরজা খুলে ধীরে ধীরে বাইরে গিয়ে দাঁড়ালো। দোতলার রেলিং ধরে নিচের দিকে তাকালো। লিভিং রুমে বসে কাগজে কি যেন লিখছে। সার্ভেন্টরা সবাই দাঁড়িয়ে আছে। সেজান আদ্রিসের হাত থেকে কাগজগুলো নিয়ে ওদের হাতে তুলে দিচ্ছে আর কি যেন বলছে, কিন্তু এত দূর থেকে রুষা কিছুই শুনতে পেল না। রুষা আদ্রিসের দিকে ভালো করে তাকালো। এতক্ষণ আদ্রিসকে খেয়াল করেনি। আদ্রিসের গায়ে অ্যাশ কালারের টি শার্ট আর একটা ট্রাউজার, চুল বেয়ে টিপ টিপ করে পানি পড়ছে। আদ্রিস তো ঘরেই আসেনি, তবে চেঞ্জ করলো কখন আর শাওয়ার নিল কখন? রুষা দ্রুত ঘরে গেল, বড় আলমারিটা খুলল। একপাশে ছেলেদের জামা কাপড় আর একপাশে মেয়েদের জামা কাপড়। অন্য আর একটা আলমারি খুলল, সেখানে ছেলেদের ও মেয়েদের জুতা। ঘরের সব জায়গায় ছেলে ও মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র, তবে সব নতুন, এর আগে কেউ ব্যবহার করেনি। এটা তো তাহলে আদ্রিসের ঘরই, কিন্তু ও চেঞ্জ করে গেল কখন? রুষা আর মাথা ঘামালো না, গাড়ির শব্দ পেল। রুষা বারান্দায় গিয়ে দাঁড়ায়। আদ্রিস তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে, ওর সাথে সেজান। ওর গাড়ির আগে পিছনে আরো কতগুলো গাড়ি, মনে হচ্ছে কোনো দেশের প্রেসিডেন্ট। রুষা ভেবে পাচ্ছে না ওনার সাথে এত গার্ড কেন, সব সময় এত গার্ড নিয়ে কেন ঘোরেন, কিসের এত ভয়? ওনার কি তাহলে অনেক শত্রু? হতেও পারে, যেমন মানুষ। আদ্রিস নেই, তাই রুষা সাহস করে নিচে গেল। এদিক সেদিক দেখছে, এত বড় বাড়ি, সব গুলিয়ে ফেলছে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো। মিজান চাচা ওকে খেতে ডাকলো। রুষার প্রচন্ড ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। রুষা খেতে খেতে জিজ্ঞেস করলো, এই বাড়িতে আর কেউ নেই? আদ্রিস বাবার হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, তাই বাইরে গেছে, আর কিছুক্ষণ আগে সব কাজের লোকদের বিদায় করে দিয়েছে। কেন? এর আগে তো বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না, এখন তুমি এসে পড়েছো। পুরুষ মানুষের মাঝে যদি অস্বস্তিতে থাকো, তাই ওদের বিদায় করে দিয়েছে। আগামীকাল নতুন সার্ভেন্ট আসবে, সব মহিলা। এখন থেকে প্রয়োজন ছাড়া এ বাড়িতে পুরুষ মানুষ ঢোকা নিষেধ। আমি আর সেজান ছাড়া কারো অনুমতি নেই ঢোকার। রুষার মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে। জিজ্ঞেস করবে না করেও কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আদ্রিসের বাবা মা? মিজান চাচা চমকে গেল। তুমি মা জানো না? জি না। ওরা কেউই বেঁচে নেই। আদ্রিসের বাবা আদনান স্যার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কোনো এক কারণে সে আত্মহত্যা করেছেন, আর ম্যাডাম আরও আগে মারা গেছেন। আদ্রিস বাবাকে আমিই বড় করেছি। রুষার একটু খারাপ লাগছে। আত্মীয় স্বজন আছে, সবাই ওর সম্পত্তির দিকে চেয়ে আছে, তাই আদ্রিস বাবা কাউকে পাত্তা দেয় না, নিজের মতো থাকে। ছেলেটা অনেক কষ্ট নিয়ে একা একা বড় হয়েছে। ওকে দেখো তুমি, কখনো যেন কষ্ট না পায়। রুষা আলতো হাসলো, তারপর খেতে খেতে গভীর ভাবনায় ডুব দিল। সন্ধ্যাবেলায় রুষা কাউচে বসে বসে কথার সাথে কথা বলছে। আশ্রমের বাচ্চাদের খোঁজ নিচ্ছে। সবার ভীষণ মন খারাপ, কথা ওর জন্য চিন্তা করছে। আপু, তুমি ঠিক আছো তো? তোমার জন্য চিন্তা হচ্ছে। আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। আশ্রমের দায়িত্ব কিন্তু তোমার, আমি কিন্তু তোমার উপর সব দায়িত্ব দিয়ে এসছি। আপ্রাণ চেষ্টা করব। ওরা তো আমারই আপনজন, তুমি আর ওরা ছাড়া আমার কে আছে? তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। রুষার ঘরে দরজায় টোকা পড়ল। আচ্ছা, কথা রাখছি। রুষা কল কেটে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে? আমরা ম্যাম পার্লার থেকে এসেছি। রুষার যেন প্রাণ ফিরে এলো। ও ভেবেছিল আদ্রিস এসেছে, কিন্তু হঠাৎ পার্লার থেকে ওরা কেন এসেছে? রুষা ওদের আসার জন্য বলল, জি আসুন। কতগুলো মেয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে হাসি হাসি মুখ করে ওর দিকে তাকালো। আপনারা কেন এসেছেন? কেন? আমাদেরকে বলা হয়েছে আপনাকে রেডি করে দিতে। কেন? সেটা তো আমরা জানি না, আমাদেরকে বলা হয়েছে আপনাকে রেডি করে দিতে।
রুষা মনে মনে ভয় পাচ্ছে, সাজাবে বাসর রাতের জন্যে না তো? ভাবতেই রুষার গলা শুকিয়ে আসছে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাসর? ওরা রুষাকে গাঢ় সবুজ রঙের শাড়ি পরিয়ে দিল, সাথে লাইট মেকআপ, চুলে বেলি ফুলের মালা, হাতে চুড়ি, সিম্পল গয়না। রুষা সাজ শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আদৃশ বাড়িতে চলে এসেছে। রুষা ভাবছে কি করে আদৃশের হাত থেকে নিজেকে বাঁচাবে। কিছু বলতে গেলে বাজপাখি না ওকে গলা টিপে মেরে দেয়। এসব ভাবতে ভাবতে দরজা খোলার শব্দে রুষা কেঁপে ওঠে। পিছনের দিকে ঘুরে দরজার দিকে তাকালো। ঘরে আদৃশ এসেছে। রুষা ঢোক গেলে চোখ নামিয়ে নিল। আদৃশ কিছুক্ষণ ওকে মুগ্ধ হয়ে দেখলো, তারপর ধীরে ধীরে পা ফেলে ওর দিকে এগিয়ে যাচ্ছে, আর রুষা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আদৃশ ওকে পেছাতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালো। সে দৃষ্টিতে রুষা ভয় পেয়ে গেল। আদৃশ ওর হাত ধরে চোখ মুখ শক্ত করে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? আমি তোমার হাজবেন্ড, আর আজকে আমাদের বাসর রাত। রুষা থরথর করে কাঁপছে। ওর ঠোঁট ছোড়াও কাঁপছে, যা বলতে চাইছে পারছে না। আদৃশ ওর চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে ঘ্রাণ নিয়ে নিচে ফেলে দিল। রুষা ফেলে দেওয়া মালাটার দিকে ফ্যাল করে চেয়ে আছে। আদৃশ ওর চুলের খোপা খুলে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো পিঠ ছেয়ে গেল। রুষার দম বন্ধ হয়ে যাচ্ছে। আদৃশ ওর গলায় ঠোঁট ছোঁয়ালো। রুষা শ্বাস নিতে পারছে না, ঘন ঘন ঢোক গিলছে। তারপর হঠাৎ ছিটকে সরে গেল। আদৃশ বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। আমাকে ছোবেন না প্লিজ, আমাকে ছোবেন না। আদৃশ ভ্রু কুচকে চেয়ে বলল, সমস্যা কি? কেন ছুতে পারবো না? দেখুন, জোর করে আমার কাছে আসবেন না। আমাকে জোর করে কি পাবেন? কিছুই হাসিল হবে না। জোর করার মধ্যে কোনো পুরুষত্ব নেই। যদি পারেন আমার ভালোবাসা, আমার সম্মতি আদায় করুন, তখন বুঝবো আদৃশ আফশানের কি ক্ষমতা। আদৃশ ওকে ছেড়ে দিয়ে কিছু একটা ভাবলো। তারপর রুষার দিকে তাকালো। রুষা ওর দিকে আগ্রহ নিয়ে চেয়ে আছে, ওকে বোঝার চেষ্টা করছে। আদৃশ ঘর থেকে বের হয়ে গেল। রুষা হাঁপ ছেড়ে বাঁচলো, মেঝেতে বসে পড়ল। বেঁচে গেছি, আদৃশের হাত থেকে নিজেকে বাঁচিয়েছি। রুষা দরজা খুলে একবার বাইরের দিকে তাকালো। আদৃশকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। রুষা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের মেকআপ মুছে ফেলছে। কিছুক্ষণ বসে থেকে বিছানায় শুয়ে পড়ল। ও শোয়ার 10 মিনিট পরে আদৃশ ঘরে এলো। ওর চোখে মুখ ভয়ঙ্কর লাগছে। রক্তবর্ণ মুখটা দেখে রুষা উঠে বসে পড়ল। আদৃশ ওর দিকে না চেয়ে একপাশে শুয়ে পড়ল। তারপর লাইট অফ করে দিল। রুষা কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়ল। ভোরবেলায় আদৃশ ধীরে ধীরে পা ফেলে চোরের মতো ঘর থেকে বের হচ্ছে। রুষার সকাল ঘুম ভেঙে যায় আদৃশের মোবাইলের রিংটোন শুনে। আদৃশকে এভাবে যেতে রুষার সন্দেহ হলো। ও কৌতূহল নিয়ে পিছনে পিছনে গেল। আদৃশ গার্ডেনের গেস্ট হাউসে ঢুকলো। রুষা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। একবার ফিরে যেতে চাইলো। তারপর ভেতরে ঢুকলো। গেস্ট হাউসে অনেকগুলো ঘর। রুষা একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। একটা লোক বাঁধা অবস্থায় পড়ে আছে। গতকাল দুপুরে ওর খোঁজে গিয়েছিল। ও জাফরের লোকদের সাথে মিলে আদৃশকে ধোঁকা দিয়েছে। রুষা গিয়ে দেখলো আদৃশ একটা লোককে ছুরি দিয়ে সারা শরীরে আঁচড় দিচ্ছে। লোকটার মুখ বাঁধা। লোকটা গোঙানি দিচ্ছে। রুষা ভয়ে আঁতকে ওঠে। তারপর নিজের মুখ চেপে ধরে। দৌড়ে পালাতে গিয়ে উষ্ঠা খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে আদৃশের কান খাড়া হয়ে এলো। চোখ বন্ধ করে মুখ দিয়ে বাতাস বের করে হাতের ছুরি ফেলে ঘর থেকে বাইরে আসে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। চারিদিক তন্ন তন্ন করে খুঁজছে। কাউকে না পেয়ে কপালের রগ ফুলে ওঠে। রুষা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। ভয়ে রুষা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। জগ থেকে পানি ঢেলে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে ঢকঢক করে শেষ করে ফেলল। থরথর করে হাত কাঁপছে, ব্যালেন্স রাখতে পারছে না। গ্লাসটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে ছনছন শব্দে মেঝেতে ছড়িয়ে পড়ল। রুষা আবারও ভয় পেয়ে গেল। শরীরের কাঁপুনি বেড়ে গেল। মুখ চেপে ধরে কেঁদে উঠল। পায়ের বুড়ো আঙ্গুল জ্বলছে। রুষা হঠাৎ পায়ের দিকে তাকালো। বুড়ো আঙ্গুলের নখ উঠে গেছে, কোনায় কিছু কেটেও গেছে। ঘন গাঢ় রক্ত গলগল করে বের হচ্ছে। দরজার সামনে থেকে যে পর্যন্ত পা ফেলে হেঁটেছে সেখানেই রক্তের দাগ। রুষার মাথাটা ঘুরে গেল। গেস্ট হাউসে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে, কিন্তু বিষয়টা রুষা খেয়াল করেনি। মেঝেতে বসে আঙ্গুল চেপে ধরল। আদৃশ ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকলো। রক্তবর্ণ মুখটা দেখে রুষার হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে লাফাতে লাফাতে হৃৎপিণ্ডটা বাইরে বের হয়ে আসবে।
রোষা উঠে দাঁড়ালো। আদৃশ ওর দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে। রোষার প্রাণ চাই চাই অবস্থা। কিছুক্ষণ আগেই এই মানুষটা একটা মানুষকে নির্মম ভাবে আঘাত করেছিল, আর সেটা রোষা দেখে ফেলেছে। আদৃশ সেটা জেনেও গেছে। এখন ওর হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে? আদৃশ হুট করেই ওর ডান বাহু চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে পড়ল। ওখানে তুই ছিলি তাই না? কেন গিয়েছিলি? রোষার শরীরের কাঁপুনি বেড়ে চলেছে। ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। গলায় এসে সব আটকে যাচ্ছে। অক্সিজেনহীনতায় ভুগছে। শ্বাস নিতে পারছে না। শরীরের ব্যালেন্স রাখতে পারছে না। চোখগুলো বন্ধ হয়ে আসছে। ঝাপসা চোখে একবার আদৃশের দিকে চেয়ে ঢলে পড়ল। আদৃশ ওকে দুহাতে ধরে কপালে বিরক্তি ফুটিয়ে বিড়বিড় করে বলল, ডিসগাস্টিং। ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর পায়ের দিকে নজর গেল। বুড়ো আঙ্গুল পুরোটাই রক্তাক্ত। রোষার জ্ঞান ফেরার পরে পিটপিট করে তাকালো। সাদা পোশাক পরা একজন মহিলা ডাক্তার ওকে দেখছে। ওর জ্ঞান ফিরতে দেখে মুচকি হেসে পড়ল। ডাক্তার বাইরে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আদৃশ ঘরে ঢুকলো। ওর চেহারার অবস্থা একই রকম আছে। এখন নিশ্চয়ই আবার ওকে চেপে ধরে প্রশ্ন করবে। মনে হচ্ছে আরো কিছুক্ষণ পর যদি জ্ঞান ফিরত, অথবা 2 দিন পর, তাহলে ওর হাত থেকে কিছু সময়ের জন্য নিরাপদ থাকতো। রোষা শুয়ে ভয়ে ভয়ে ওর দিকে তাকালো। আদৃশ ওর হাত ধরে টেনে শোয়া থেকে তুলে চেঁচিয়ে বলল, কি দেখেছিস তুই? রোষা কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বলল, আমি কিছু দেখিনি। অষ্টাদশ আদৃশের কথা শুনে বাঁকা হেসে বলল, রাইট, তুই কিছুই দেখিসনি। ওকে। রোষা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আদৃশ শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কেন গিয়েছিলি? মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। আদৃশ ওর গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, মর্নিং ওয়াক? মিথ্যা বলবি না, তাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কেন গিয়েছিলি ওখানে? আমি সত্যি বলছি, মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। হুম, তুই আমাকে ফলো করছিলি? কেন ফলো করছিলি? রোষা কাঁদতে কাঁদতে বলল, সত্যি বলছি, আমি মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। গার্ডেনের গেস্ট হাউসটা দেখতে গিয়েছিলাম। তারপর হঠাৎ ভেতর থেকে শব্দ আসে, তাই কৌতূহলবশত ভেতরে গিয়েছিলাম। আপনাকে ফলো কেন করব? সত্যি বলছি। আদৃশ ওর গাল ছেড়ে দিয়ে বলল, অতিরিক্ত কৌতূহল ভালো না। অতিরিক্ত কৌতূহল মৃত্যু ডেকে আনতে পারে, তাই সাবধান। বউয়ের মতো বাড়িতে থাকবি। এখানে সেখানে কৌতূহল দেখাবি না। আদৃশ ওয়াশরুমে চলে গেল। রোষা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আঙুলে ভর দিতে পারছে না। আদৃশ অফিসের জন্য তৈরি হয়ে রোষাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখে বলল, অতিরিক্ত কৌতূহল এইভাবেই বিপদ ডেকে আনে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নাও ফার্স্ট। রোষা দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আদৃশ সামনে নাস্তা রেখে ওর জন্য অপেক্ষা করছে। এদিকে এসো তাড়াতাড়ি। রোষা ওর পাশে এসে ভয়ে ভয়ে বসলো। আদৃশ খাওয়া শুরু করলেও রোষা চুপচাপ বসে আছে, আর চোখে বারবার আদৃশকে দেখছে। আদৃশ খেতে খেতে ধমক দিয়ে বলল, খেতে বসেছো, আমাকে দেখতে নয়। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কোনো কাজে অতিরিক্ত সময় ব্যয় করা আমার পছন্দ না। রোষা চুপচাপ খেয়ে নিল। আদৃশ অফিসে যাওয়ার সময় বলে গেল দরকারি সবকিছু ওর রুমেই চলে আসবে। ও যেন এই পা নিয়ে নিচে না যায়। আদৃশ যেতেই রুষা হাঁপ ছেড়ে বাঁচল। ও যতক্ষণ সামনে থাকে রুহু যেন গলার সামনে এসে আটকে থাকে। এখন রুষা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। দুহাত মেলে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলছে, আপাতত এই ঘরের সামগ্রী আমি প্রাণ ভরে শ্বাস নিয়ে সঞ্চয় করে রাখি। রুষার মনে হচ্ছে আদৃশ মানসিক রোগী, কারণ কোনো সুস্থ মানুষ এভাবে একটা মানুষকে মারতে পারে না। কোনো ক্রিমিনালও এতটা ভয়ানক হয় না। এমন নয় তো আদৃশের বড় কোনো সিন্ডিকেট আছে? ওরা আন্ডারগ্রাউন্ডে থাকে আর ভদ্রতার মুখোশ পরে সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে ঘুরে বেড়ায়। আদৃশ কি তাই? কোনো মাফিয়া নয় তো? রুষার মাথায় আরেকটা প্রশ্ন এলো, যদি মাথায় সমস্যা থাকে তাহলে এত বড় কোম্পানি কি করে চালায়? বড় বড় মানুষদের সাথে চলাফেরা করে কি করে? এর উত্তর তো এখানেই পাওয়া যাবে। যদি মানসিক সমস্যা থাকে তবে মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে। রুষা ঘরের কোনা কোনা ঘাটল, কিন্তু কোথাও কিছু পেল না। ক্লান্ত হয়ে বসে পড়ল। আঙুলটা ব্যথা করছে। রুষার মনে পড়ল ও এখনো মেডিসিন নেয়নি, নিতে ইচ্ছে করছে না। রুষা বারান্দায় গিয়ে দাঁড়ালো। অস্থির লাগছে। এমন একটা মানুষের সাথে কি করে থাকবে? এত বড় বাড়ি গাড়ি আরামায়েশেই কি সব? আদৃশ অন্তত কখনো স্বামী হয়ে উঠতে পারবে না। দেখা যাবে ওকেই কোনোদিন মেরে ফেললো। রুষার গেস্ট হাউসের দিকে চোখ যায়।
লোকটা কি মরে গেছে নাকি বেঁচে আছে একবার গিয়ে দেখবে? মানবতার খাতিরে একবার গিয়ে দেখা উচিত। রুষা যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। আদৃশের বলা কথাগুলো মনে পড়ল। আদৃশ এইবার জানতে পারলে ওর রক্ষে নেই, তাই না যাওয়াই ভালো। আদৃশ অফিস থেকে ফিরে এসে রুষাকে ঘরে পায়নি, তাই রেগে গিয়ে চিৎকার করে ওকে ডাকছে। রুষা ওর চিৎকার শুনে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে আসে। ঘরে ঢুকে ভয়ে ভয়ে ওর দিকে চেয়ে বলল, জি, কোথায় গিয়েছিলে তুমি? একটু নিচে গিয়েছিলাম। নিচে? সকালে তো ঘরেই হাঁটতে পারছিলে না, আর এখন এতগুলো সিঁড়ি বেয়ে উপর নিচ করছো কি করে? একটা মেডিসিনও তো নাওনি, তোমাকে তো এতটা শক্ত মনে হয় না। আদৃশ সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকায়। আমি মেডিসিন খেতে পারি না, আর সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু নিচে গিয়েছিলাম। মাত্রই গিয়েছি, বিশ্বাস না হলে চাচাকে জিজ্ঞেস করুন। আমি কি করব না করব আমি বুঝবো, তোমার কাছ থেকে অ্যাডভাইস চাইনি। আর হ্যাঁ, গেস্ট হাউসের ঘটনা ভুলে যাও, এসব অভ্যাস করে নাও। আমার জন্য স্যুট টাই বের করে রাখো, বাইরে যাব। রুষা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাত্রই তো বাইরে থেকে ফিরলেন, এখন আবার কোথায় যাবেন? আদৃশ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। রুষা থতমত খেয়ে বলল, বের করে দিচ্ছি। আদৃশ রুষাকে দিয়ে টাই বাঁধালো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছে। রুষার মোবাইল বেজে উঠল। আদৃশ চোখের কোণা দিয়ে ওর মোবাইলের স্ক্রিনে তাকালো। এনজিও লেখা। এনজিও? কোন এনজিও থেকে কে কল করেছে? অ্যাকচুয়ালি আশ্রমের অফিসিয়াল নাম্বার, আমি এনজিও লিখে সেভ করে রেখেছি। বিশ্বাস না হলে কথা বলে দেখুন। আমি অবিশ্বাস করলাম কখন? না মানে আপনার মুখ সেটাই বলছিল। শাট আপ, পিক আপ দ্য কল অ্যান্ড গেট আউট ফ্রম হেয়ার। রুষা কল রিসিভ করে বারান্দায় চলে গেল। 2 মিনিট পরে ফিরে এসে আর আদৃশকে দেখতে পেল না। অন্ধকার রাত। রাতের আকাশে 2-1টা তারার দেখা মিললেও আলো নেই। ঘন কালো অন্ধকার পৃথিবীটাকে ছেয়ে আছে। অন্ধকারবাসীর জন্য এটাই সুবর্ণ সুযোগ। আদৃশ গোপন বৈঠক করছে মিস্টার জোসেফের সাথে। হুডি পরা একটা লোক ওদের ফলো করছে। হাতের মোবাইলটা দিয়ে ওদের একটা গোপন ছবি তুলে নিল, তারপর দ্রুত লুকিয়ে ফেলল। হুডি পরা লোকটাকে সেজান দেখে ফেলল। দেখেও না দেখার ভান করে আর চোখে ওকে ফলো করছে। খুব সাবধানে প্যান্টে গোজা রিভলভার বের করে ওর দিকে তাক করতেই হুডি পরা লোকটা পাল্টা গুলি চালালো। ও আগেই প্রস্তুত ছিল। আদৃশ গুলির শব্দ শুনে রিভলভার নিয়ে চোয়াল শক্ত করে বের হয়ে এলো। হুডি পরা লোকটার সাথে আদৃশের লোকদের মধ্যে গোলাগুলি হলো। হুডি পরা লোকটা একা ওদের সাথে পেরে উঠতে না পেরে কোনো প্রকার জখম না হয়েই পালিয়ে গেল। আদৃশ তাতে দাঁত চেপে পড়ল। কে ও? আর কি করে এখানে এলো? অ্যাড্রেস কোথায় পেলো? কি করে জানতে পারলো এই গোপন মিটিং এর কথা? সেজান এদিক সেদিক দেখে বলল, ভাই, কেউ মনে হয় আমাদের ফলো করছে। হুডি পরা লোকটা বড্ড শেয়ানা, মানতেই হচ্ছে খুব এক্সপার্ট। একা এতগুলো মানুষের সাথে মোকাবিলা করে জান নিয়ে চলে গেল। তার থেকে বড় কথা, আমি ওকে দেখে সাথে সাথে গোলাগুলি করিনি, হঠাৎ আক্রমণ করি যাতে নাস্তানাবুদ হয়ে পড়ে। কিন্তু ও তো আমার আগেই প্রস্তুত ছিল। ডেঞ্জারাস। আদৃশ ভ্রু কুচকে বলল, অবশ্যই ডেঞ্জারাস, তবে আদৃশের থেকে বেশি নয়। ওকে তো খুঁজে বের করবই, তারপর দেখব কত ক্ষমতা। রাতে বাড়িতে ফিরে আদৃশ রুষাকে ঘুমন্ত অবস্থায় পেল। ওকে ঘুমোতে দেখে খেপে গেল। ওর হাত ধরে টেনে শোয়া থেকে তুলে ফেলল। রুষা কিছু বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডের জন্য ব্রেইন কাজ করতে ভুলে গেল। ওর শরীর থেকে থেকে কাঁপছে। হঠাৎ ঘুম থেকে ওঠায় মাথা কাজ করছে না। আদৃশ চেঁচিয়ে বলল, আমি এখনো বাসায় আসিনি, আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আমি তোমাকে বিয়ে করে এনেছি কিসের জন্য? শুয়ে বসে আয়েশ করার জন্য? আই এম ইয়োর হাজবেন্ড। আমার প্রতি তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করো। সরি, হঠাৎ চোখ লেগে গেছে। তাড়াতাড়ি গিয়ে টেবিলে খাবার দাও। চোয়াল শক্ত করে টাই টেনে খুলতে খুলতে বলল। ওর মেজাজ প্রচন্ড খারাপ। আজকের মিশন ফেইল। ওর মিটিং সম্পর্কে ওর গুপ্ত শত্রুরা জেনে গেছে, আর ও জানে না সে কে। রুষা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এসে আদৃশের পিছনে দাঁড়ালো। আদৃশ সোফায় বসে কারোর সাথে মোবাইলে কথা বলছে। সামনে ল্যাপটপ খোলা। রুষা ওকে কিছু বলতে এসেছে। আদৃশ মোবাইলে চেঁচিয়ে বলল, আমি কতবার কল করেছি? তোদের যখন দরকার হয় তখন আঠার মতো লেগে থাকিস, আর আমার প্রয়োজন হলে তোদের খুঁজেই পাওয়া যায় না। এরপর যদি কখনো কোনো প্রয়োজনে আসিস, মেরে ঝুলিয়ে দিব।
রুষা আদৃশ্যের রাগান্বিত সুর শুনে পা টিপে টিপে পিছনে চলে যাচ্ছে। এখন কিছু বলতে গেলে যদি ওকে কিছু বলে তাই চুপচাপ চলে যাচ্ছে। আদৃশ্যের কথা বলা শেষ হতে মোবাইল টেবিলের উপর রেখে বলল, রোষা এদিকে এসো। রুষা আদৃশ্যের কণ্ঠস্বর শুনে থমকে গেল। তারপর পিছনে ঘুরে দেখে ও ল্যাপটপে কাজ করছে। ভুল শুনল কিনা বুঝতে পারছে না, তাই কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। রুষা কোনো উপায় না দেখে আদৃশ্যের সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে ডেকেছেন? আদৃশ রুষার দিকে চোখ তুলে তাকালো। হ্যাঁ বসো। রুষা বাধ্য মেয়ের মতো বসে পড়ল। কিছু বলতে এসেছিলে? রুষা আমতা আমতা করে বলল। হ্যাঁ, আসলে আমি একটু বাড়িতে যেতে চাইছিলাম। আদৃশ কয়েকবার পলক ফেলে বলল, ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। বিকেলে সেজান তোমাকে গিয়ে নিয়ে আসবে, একা কিন্তু বের হবে না। রুষা মাথা নাড়ালো। আদৃশ হঠাৎ কণ্ঠস্বর মোলায়েম করে রুষার দুহাত ধরে বলল, তুমি এই 2 দিনে এটুকু তো বুঝেছই, আমার অনেক শত্রু। ওরা আমার পেছনে পড়ে থেকেও আমার কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার দুর্বলতা খুঁজছে। আর আমার বর্তমান দুর্বলতা তুমি। ওরা আমাকে হার্ট করার জন্য তোমার ক্ষতি করার চেষ্টা করবে। রুষা আঁতকে উঠে আদৃশের দিকে তাকালো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, কথা দিচ্ছি। আমি থাকতে কেউ তোমার ছায়াও মারাতে পারবে না। এখনো কেউ জানে না আমি বিয়ে করেছি। কেউ যাতে না জানে তাই তো হুট করে কোনো প্রকার অনুষ্ঠান ছাড়াই বিয়ে করেছি। এখনো কোনো রিসিপশন করিনি, কাউকে জানাইনি। আমি চাই তুমি সেফ থাকো, তাই বলছি সাবধানে থাকবে। একা একদম বের হবে না, প্রয়োজন পড়লে সেজানকে নিয়ে যাবে। এখন যাও, রেডি হয়ে নাও। রুষা উঠে চলে গেল। আনমনে হাঁটছে আর ভাবছে আজকে হঠাৎ এত ভালো ব্যবহারের কারণ কি, এত সফট ভয়েস। রুষার বিশ্বাসই হচ্ছে না এত ভালো ব্যবহারের পিছনে অন্য কারণ নেই তো। এসব ভাবতে ভাবতে সিঁড়ির কাছে এসে উষ্টা খেল। আহ! শব্দ করে পায়ের আঙ্গুল ধরে বসে পড়ল। জখম আঙ্গুলে নতুন করে ব্যথা পেয়েছে। আদৃশ ওর গলা শুনে ওর দিকে চেয়ে ওকে পা ধরে বসে থাকতে দেখে ল্যাপটপ রেখে দৌড়ে ওর কাছে যায়। ওর পা ধরে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ব্যথা পাইছো? এই সামান্য একটু। আদৃশ আঙুলের দিকে চেয়ে কঠিন গলায় বলল, সামান্য? পা দিয়ে রক্ত বের হচ্ছে, দেখে চলতে পারো না? রুষা এতক্ষণ রক্ত খেয়াল করেনি। রক্ত দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সব সার্ভেন্ট এসে জড়ো হয়েছে। আদৃশ ফার্স্ট এইড বক্স চাইল আর ডাক্তারকে কল করতে বলল। রুষাকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বিছানায় বসিয়ে ওর জন্য পানি আনলো। রুষা পায়ের দিকে চেয়ে কেঁদেই দিচ্ছে। আদৃশ ওর পাশে বসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর একটু কষ্ট করো, ডক্টর চলে আসবে। আপনার ডাক্তার আসতে আসতে আমি রক্ত শূন্য হয়ে মরে যাব। আদৃশ রুষার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, হিস, মরার কথা বলবে না, আমি আছি তো। আমি থাকতে তোমার কিছু হবে না। রুষার কান্না থেমে গেল। দুজনের চোখে চোখ আটকে গেছে। ওর কম্পিত ঠোঁট আদৃশ্যের বুকে ঝড় তুলল। রুষার ভালো ঠেকছে না সিচুয়েশন, তাই আবার বলল, আমার আঙুল! আদৃশ্যের হুঁশ হলো। ও সরে গিয়ে ফার্স্ট এইড বক্স থেকে তুলা, স্যাফলান, ব্যান্ডেজ ও মলম বের করলো। রুষার পায়ের আঙ্গুল থেকে আগে রক্তমাখা ব্যান্ডেজ খুলে আঙ্গুলের রক্ত মুছে বলল, তোমার খেয়াল কোথায় থাকে? দেখো তো কি অবস্থা করেছো আঙুলের। রুষা বকুনি খেয়ে চুপ করে আছে। আদৃশ স্যাফলন দিয়ে ক্ষত পরিষ্কার করার জন্য তোলা ছোঁয়াতেই রুষা চিৎকার করে ওঠে। পা সরিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি প্রতিশোধ নিচ্ছেন না? ইচ্ছে করে আমাকে এত ব্যথা দিচ্ছেন। শাট আপ, চুপ করে থাকো। রক্ত পরিষ্কার না করলে ইনফেকশন হয়ে যাবে, তখন আরো বেশি সাফার করতে হবে। রুষা কান্না থামিয়ে বাচ্চাদের মতো ইনোসেন্ট মুখ করে বলল, একটু আস্তে আস্তে ওষুধ লাগাবেন। আচ্ছা, এখন হাত সরাও। রুষা এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে পায়ের আঙ্গুলের দিকে তাকালো। আদৃশের কাহিনী দেখে হেসে ফেলল। রুষা ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে আছে। এমন আস্ত গুন্ডা যে হাসতে পারে জানা ছিল না। আদৃশ ওর আঙ্গুলে ওষুধ দিতেই রুষা চোখ বন্ধ করে আদৃশের কোট খামচে ধরে। আঙ্গুল চলে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। চোখের পাতা ভিজে গেছে। আদৃশ ব্যান্ডেজ করার শেষে রুষার দিকে তাকালো। ওর চোখের পাতা ভিজে গেছে। আদৃশ আঙ্গুল দিয়ে ওর চোখের পানি মুছে দিল। রুষা হাত সরিয়ে নিয়ে আদৃশ্যের দিকে তাকালো। তারপর পায়ের দিকে তাকালো। পায়ের ব্যান্ডেজ কমপ্লিট, কিন্তু আদৃশ এভাবে চিপকে আছে কেন? রুষা আবারও আদৃশ্যের দিকে তাকালো। ওর ভয় ভয় লাগছে। আদৃশ রুষার নাকে নাক ঠেকালো। রুষা চোখ বন্ধ করে নিল। দম বন্ধ হয়ে আসছে, হাত মুঠো করে রেখেছে। দরজায় কড়া পড়ল। আদৃশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। কে? আদৃশ রুষার দিকে তাকালো। রুষা নিচু স্বরে বলল, বেঁচে গেছি।
আদৃশ ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। রুষা ঘাবড়ে গিয়ে বলল, ডক্টর কি হবে? ব্যান্ডেজ তো হয়ে গেছে। ডাক্তার আরেকবার দেখে নিক, তুমি বসো, আমি অফিসে যাচ্ছি। আদৃশ রুষার পায়ের আঙ্গুলে ঠোঁট ছুয়ালে রুষা পা সরিয়ে নিয়ে বলল। কি করছেন? আদৃশ উত্তর না দিয়ে চলে গেল। রুষাও আশ্রমে যাওয়ার কথা জিজ্ঞেস করতে পারল না, আর এই পা নিয়ে যাবেই বা কি করে। আদৃশ শাওয়ার নিয়ে ঘরে এলো। রুষা বিছানায় আধশোয়া হয়ে বসে বসে আপেল খাচ্ছে আর মোবাইল টিপছে। আদৃশ আজ চোখে একবার ওকে দেখে নিল, কিন্তু কথা বলল না। রুষা খেয়াল করছে আদৃশ বারবার আর চোখে ওকে দেখছে। রুষা সিচুয়েশন স্বাভাবিক করার জন্য বলল, আমি কি আগামীকাল আশ্রমে যাব? তোমার পায়ের এই অবস্থা নিয়ে কি করে যাবে? আমি যেতে পারবো। তোমার এত তাড়া কিসের? রুষা ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল, তেমন কিছু না, একটু দরকার ছিল। সে দরকার অন্য সময় মিটিয়ে নিও, আগে সুস্থ হও তারপর যাবে। পরের দিন অনেকটা জেদ করেই রুষা বাইরে গেল। সাথে সেজান ছিল। আশ্রমেও সেজান ওর সাথে যায়। কথা আর বাচ্চারা ওকে দেখে উৎফুল্ল হয়ে পড়ল। কথা সেজানকে দেখে রুষাকে বলল, আপু, এই গুণটাকে সাথে নিয়ে এসেছো কেন? সেজান ওর কথা শুনে ধমক দিয়ে বলল। এই কি বললে? কি বললে তুমি? কথা ভয় পেয়ে রুষার পিছনে লুকায়। রুষা আলতো হেসে বলল। সেজান ভাই রাগ করবেন না, ও মজা করে বলেছে। সেজান আর কিছু বলল না। রুষা বাচ্চাদের মতো কিছু কেনাকাটা করবে। সেজানার কথাকে সাথে নিয়ে গেল। ওরা কেনাকাটা শেষ করে গাড়িতে শপিং ব্যাগ রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সেজান দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেজান এসে কথাকে ধাক্কা মারল। কথা নিচে পড়ে গেল। রুষার হাত থেকে প্লেট পড়ে গেল। ও থমকে দাঁড়িয়ে আছে। সেজান ওকে টানছে, কিন্তু ও নড়ছে না। ওদের উপর আক্রমণ হয়েছে। কেউ একজন রুষাকে মারার চেষ্টা করছে। টানাটানির এক পর্যায়ে সেজানের হাতে গুলি লাগে। তখন রুষার হুঁশ হয়। 2-3 জন লোক ওদের দিকে গুলি ছুটছে। কথা রুষাকে ও গাড়ির পিছনের দিকে নিয়ে যায়। তারপর নিজের রিভলভার দিয়ে ওদের দিকে গুলি ছুড়ে। এক পর্যায়ে ওরা চলে যায়। সেজান হাত চেপে ধরে বসে পড়ল। হাত থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। রুষা আর কথা পিছন থেকে দৌড়ে আসে। সেজান ভাই, আপনার তো গুলি লেগেছে। ওরা কারা ছিল? জানি না ভাবি। আপু, ওরা কারা ছিল পরে দেখা যাবে। আগে দেখি ওনার গুলিটা বের হয়েছে কিনা। কথা সেজানের হাত ধরতেই সেজান বলল। গুলি বের হয়ে গেছে। রুষা দাঁড়িয়ে আছে। কথা ওকে দেখে অবাক হলো। কথা সেখানে বিচলিত হয়ে পড়ছে। রুষা থমকে দাঁড়িয়ে আছে। রুষা এতটা ভীতু জানা ছিল না। কথা গাড়ির ডিকি থেকে শপিং ব্যাগে রাখা কাপড় থেকে এক টুকরো কাপড় এনে শক্ত করে সেজানের হাতে বেঁধে দিল। আপনার কষ্ট হচ্ছে? সেজান কথার চোখের দিকে তাকালো। কথার চোখে ভয় আর দুশ্চিন্তা দেখে মৃদু হেসে বলল, ইউ নো আই এম ভিলেন। ভিলেনদের সামান্য গুলিতে কিছু হয় না। রুষা সেজানকে বলল, সেজান ভাই, হসপিটালে যেতে হবে। প্রয়োজন নেই, আপনাকে বাড়িতে পৌঁছে দিতে যাব। আমি আর রেস্ট নিতে চাই না। আপনার কিছু হলে ভাই আমাকে ছাড়বে না। কিছু হবে না, উঠুন, আগে আমরা হসপিটাল যাব। রুষা আর কথা মিলে ওকে গাড়িতে বসালো। গাড়িতে যেতে যেতেই রুষা আদৃশকে কল করে ওদের সিচুয়েশন জানালো। আদৃশ সবটা শুনে চোখ বন্ধ করে নিল। টেবিলের উপরে রাখা গ্লোবটা বাঘের মতো ভয়ানক গর্জন করে ছুঁড়ে মারল। ডাক্তার সেজানের হাতের ব্যান্ডেজ করছে। রুষা পাশেই দাঁড়িয়ে দেখছে। কথা রুষার হাত শক্ত করে ধরে রেখেছে। কথা, তুমি ভয় পাচ্ছ, বাইরে চলো। রুষা জোর করে কথাকে বাইরে নিয়ে গেল। আদৃশ তখন করিডোর দিয়ে আসছিল। রুষাকে দেখে আরো জোরে জোরে পা চালালো। রুষা তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? আদৃশ রুষাকে ঘুরিয়ে ফিরিয়ে চুল সরিয়ে ঘাড় পিঠ হাত চেক করছে। আমি একদম ঠিক আছি। আদৃশ রুষাকে জড়িয়ে ধরল। ওর হার্টবিট ফাস্ট চলছে। রুষা ওর অস্থিরতা অনুভব করতে পারছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি ঠিক আছো দেখে শান্তি লাগছে। সেজান ভাইয়ের হাতে গুলি লেগেছে। আদৃশ রুষাকে ছেড়ে দিল। দ্রুত ভিতরে গেল। সেজানের ব্যান্ডেজ করা শেষ। ডাক্তার সব ঠিক আছে তো? জি, চিন্তার কিছু নেই, কয়েকদিন রেস্টে থাকতে হবে। আদৃশ সেজানকে জড়িয়ে ধরল। সেজান বলল, ভাই আমি ঠিক আছি। সেজান, তুমি আমার ছোট ভাই। আমার ভাই রক্ত যে ঝরিয়েছে তাকে আমি কখনো মাফ করব না। নিশ্চিন্তে থাকো, এর বদলা আমি নেব। ভয়ঙ্কর শাস্তি দেব। সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কারা করলো এমন? ওরা ভাবির উপর আক্রমণ করেছে। এইগুলোটা ভাবিকে লক্ষ্য করেই করেছিল। ভাবির কথা কেউ কি করে জানবে? জেনেছে,
আমাদের শত্রু আমাদের মাঝেই মিশে আছে, আমাদের খুব কাছে, কিন্তু আমরা চিনতে পারছি না। আমাদের বিশ্বস্ত হয়ে সব খবর নিচ্ছে আর শত্রুদের সব খবর দিচ্ছে। তাকে খুঁজতে হবে সেজান। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে। নয়তো আমাদের গোপন মিটিংয়ের কথা কেউ কি করে জানবে? ভাবির সাথে আপনার বিয়ের কথা কেউ জানে না। আপনার সাথে ভাবিকে কেউ দেখেনি, তবে জানবে কি করে? রুষা ডাক্তারের সাথে কথা বলে ওর কাছে এসে বলল, সেজান ভাই, আপনি কয়েকদিন ফুল রেস্টে থাকবেন। ডক্টর যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী চলবেন। তারপর আদৃশের দিকে চেয়ে বলল, সেজান ভাই, কিছুদিন আমাদের সাথে থাকুন। একা বাড়িতে ওনার দেখাশুনো কে করবে? আমাদেরও তো একটা দায়িত্ব আছে। অবশ্যই সেজান, তুমি কিছুদিন আমাদের বাড়িতেই থাকবে। রুষাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। মিজান চাচা তাকে পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে ওয়াচম্যানের কাছে গিয়ে জানতে পারে রুষা বাইরে গেছে। মিজান চাচা ঘামছেন। আদৃশ একা বের হতে পই পই করে নিষেধ করে গেছে, আর ও কাউকে কিছু না বলে বাইরে চলে গেল। আদৃশ এসে যদি জানতে পারে তবে কি করবে সেটা ভেবেই ঘামছেন। আদৃশ বাড়িতে এসে রুমে গিয়ে টাই খুলতে খুলতে রুষাকে ডাকছে। রুষার সাড়া নেই। আদৃশ টাই রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। রুষা হয়তো নিচে আছে এই ভেবে আর ডাকেনি। আদৃশ ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে গেল। রুষাকে কোথাও দেখতে না পেয়ে ওর নাম ধরে জোরে জোরে ডাকলো, কিন্তু এখানেও ওর সাড়া নেই। তাই রাগে চিৎকার করছে। সব সার্ভেন্ট দৌড়ে এসে জড়ো হলো ওর চিৎকারে। রুষা কোথায়? সবাই মাথা নিচু করে চুপ করে আছে। আদৃশ তাতে আরো রেগে গেল, চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আই সেইড রুষা কোথায়? মিজান চাচা চিৎকার চেঁচামেচি শুনে শোয়া থেকে উঠে এলো। কিছুদিন ধরে তার শরীর খারাপ। মিজান চাচা সবাইকে ইশারা করলো চলে যেতে। আদৃশ তখনও রুষার কথা জিজ্ঞেস করছে। বাবা, রুষা মা কাউকে কিছু না বলে বাইরে গেছে। আদৃশ হাত মুঠো করে বলল, হাউ ডিয়ার শি! বারবার করে না করা সত্ত্বেও কি করে বেরিয়ে গেল? বাকিরা কি করছিল? ক্ষমা করো, শরীরটা আমার খুব খারাপ ছিল তাই খোঁজ নিতে পারিনি। তবে ভাবিনি কাউকে না বলে বাইরে যাবে। হয়তো খুব দরকার ছিল। একটা কল করে দেখো। আদৃশ দ্রুত রুষার নাম্বারে কল করলো, কিন্তু ওপাশ থেকে বারবার সুইচ অফ বলছে। আদৃশ সামনে থাকা সোফায় লাথি মেরে বলল সুইচ অফ। ও প্রচন্ড রেগে গেছে, মাথায় আগুন জ্বলছে। সামনে যা পাবে সব গুড়িয়ে ফেলবে। বাইরে গিয়ে ওয়াচম্যানের কলার চেপে ধরে। ওয়াচম্যান ভয় পেয়ে যায়। স্যার, আমি কি করেছি? কি করেছিস? তোকে বলিনি রুষা যেন বের হতে না পারে? ওকে যেতে দিয়েছিস কেন? আমি নিষেধ করেছিলাম, ম্যাডাম বলল তাকে যেতেই হবে, আপনার সাথে কথা বলে নিবে। আমাকে জানাসনি কেন? ওর যদি কিছু হয় তোর বডির 100 টুকরা করব। তারপর আমার পোষা কুকুরকে দিয়ে খাওয়াবো। আদৃশ আর একবার ওর নাম্বারে কল করলো, কিন্তু সুইচ অফ বলছে। তারপর রুমে গিয়ে কাগজপত্র ঘেটে আশ্রমের নাম্বার খুঁজে বের করলো। সেখানে কল করে জানতে পারলো রুষা 1 ঘন্টার বেশি হবে বের হয়ে গেছে। রুষা গাড়ি নিয়ে যায়নি। সব মিলিয়ে আশ্রম থেকে আসতে বড়জোর 30 মিনিট লাগবে। তাহলে রুষা কোথায়? ওর বিপদ হলো না তো? আদৃশ গাড়ির চাবি নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। বাড়ির বাইরে যেতে গেটের সামনে একটা ট্যাক্সি এসে থামলো। রুষা ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিচ্ছে। রুষাকে দেখে আদৃশ স্থির হলো। এতক্ষণ চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। রুষা দরজার সামনে এসে আদৃশের বিস্ফোরিত চেহারা দেখে থমকে দাঁড়িয়ে গেল। ঘরে এসো। রুষা ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। পা চলছে না, পা মনে হচ্ছে আটকে গেছে। রুষাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদৃশ ওর দিকে অগ্নি দৃষ্টি ছুড়ল। তারপর হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। রুষা সিঁড়িতে হাঁটতে গিয়ে তাল মেলাতে পারছে না। কাঁধের লেডিস ব্যাগটা পড়ে গেল। আদৃশ ওকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। রুষা হুমড়ি খেয়ে পড়ল। ঘন ঘন ঢোক গিয়েছে। আদৃশ ওকে ঘুরিয়ে ওর গলা চেপে ধরল। তোর দেখি ডানা গজিয়েছে। এতক্ষণ কোথায় ছিলি? আশ্রমে। মিথ্যা! তুই কম করে 1 ঘন্টা আগে বেরিয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? আমি সত্যি বলছি, আশ্রম থেকেই ফিরছি, কোথাও যাইনি। আপনাকে জানাতে চেয়েছিলাম। জানাসনি কেন? মোবাইল হারিয়ে ফেলেছি, এতক্ষণ ধরে সেটাই খুঁজছিলাম। আদৃশ্যর গলা ছেড়ে দিল। রুষা গলা ধরে উঠে বসে বলল, আমার মোবাইল খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে কল করতে পারিনি। ওটা খুঁজতে গিয়েই দেরি হয়ে গেছে। একটা মোবাইলের জন্য এতক্ষণ বাইরে ছিলে? কটা মোবাইল লাগবে তোমার? না মানে ওখানে অনেক কন্ট্রাক্ট নাম্বার ছিল, তাই খুঁজছিলাম।
ওকে ফাইন, মানলাম এর জন্য দেরি হয়ে গেছে, কিন্তু তুমি কার পারমিশন নিয়ে বের হয়েছো? আমি নিষেধ করিনি বের হতে। তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তাই এমার্জেন্সি যেতে হয়েছিল। তারপর দেখি মোবাইল নেই, তাই আপনাকে জানাতে পারিনি। রুষা গলা ধরে উঠে বসে বলল। আদৃশ রুষার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। রুষা ভয় পেয়ে আছে আর চোখে আদৃশের দিকে তাকাচ্ছে। গলা থেকে হাত সরিয়ে নিল। আদৃশ রুষাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। রুষা ওঠার চেষ্টা করলে আদৃশ ওর দুহাত নিজের দুহাত দিয়ে চেপে ধরে। রুষা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আদৃশের দিকে ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে। ওর ঘাবড়ে যাওয়া দৃষ্টি আদৃশ বেশ উপভোগ করছে। আদৃশ রুষার গলায় নাক ডোবালো। গলায় উষ্ণ নিঃশ্বাস পড়তেই রুষা ছটফট করতে শুরু করলো। হার্টবিট দ্রুত চলছে। আদৃশ ওর গলায় ঠোঁট ছুঁয়ে বলল, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আমার আর একটা কথা অমান্য করো তবে ভয়ানক শাস্তি পেতে হবে। রুষা ঢোক গিলে মাথা নাড়ালো। আদৃশ রুষার কপালে শব্দ করে চুমু খেয়ে